Hello, HSC. I think that you are safe and sound with your family. This is my second online class on preposition. I hope you will enjoy it. Let us learn what is a preposition. A preposition is a connective word that sits before noun, pronoun, noun phrase, gerund, and noun clause, and that links these words with other words of a sentence. মানে হচ্ছে প্রিপোজিশন হচ্ছে একটি সংযোজক শব্দ যেটি নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, জিরান্ড এবং নাউন ক্লজের পূর্বে বসে এই শব্দগুলোর সাথে বাক্যে ব্যবহৃত অন্য শব্দগুলোর সম্পর্ক স্থাপন করে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে এগুলো পরিষ্কার হয়ে নেই। মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু হেলথ। হেয়ার হেলথ ইজ এ নাউন। এখানে প্রিপোজিশন টু কি করেছে? প্রিপোজিশন টু হেলথ শব্দটির সাথে সেন্টেন্সে ব্যবহৃত বাকি শব্দগুলোর একটি সম্পর্ক স্থাপন করেছে। এর জন্যই প্রিপোজিশনকে সংযোজক শব্দ বলা হয়। তারপর অস্কার কমিউনিকেটেড উইথ হার। এখানে হার প্রোনাউন। এই প্রোনাউনটির সাথে বাক্যে ব্যবহৃত অন্য শব্দ অস্কার এবং কমিউনিকেটেড শব্দগুলোর সাথে একটি সম্পর্ক স্থাপন করে দিয়েছে উইথ। একইভাবে দ্য টিচার বিকেম অ্যাংরি উইথ হিজ স্টুডেন্টস। হ্যার হিজ স্টুডেন্টস ইজ এ নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের সাথে বাক্যে ব্যবহৃত অন্য শব্দগুলো সম্পর্ক স্থাপন করেছে উইথ প্রিপোজিশন। দেন আই এম ফন্ড অফ স্লিপিং। এখানে স্লিপিং শব্দটি জিরান্ড। এই জিরান্ড শব্দটির সাথে বাক্যে ব্যবহৃত অন্য শব্দগুলো সম্পর্ক স্থাপন করেছে প্রিপোজিশন অফ। দেন লিসেন টু হোয়াট আই সে। হোয়াট আই সে হেয়ার ইজ এ নাউন ক্লজ এবং এই নাউন ক্লজটির সাথে বাক্যে ব্যবহৃত অন্য শব্দ লিসেন শব্দটির সাথে সম্পর্ক স্থাপন করেছে টু। এজন্যই এখানে বলা হয়েছে প্রিপোজিশন একটি সংযোজক শব্দ যেটি নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, জিরান্ড, নাউন ক্লজের পূর্বে বসে বাক্যে ব্যবহৃত অন্য শব্দগুলোর সাথে এই শব্দগুলোর একটি সম্পর্ক স্থাপন করে। এখানে আমরা আরও দুইটা উদাহরণ লিখে রেখেছি, একটু দেখা যাক। আই নিড এ কাপ অফ টি। আই নিড এ কাপ ফর টি। এখানে প্রিপোজিশন অফ এবং প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়েছে এবং আমাদের জানতে হবে এবং বুঝতে হবে প্রত্যেকটি প্রিপোজিশনের আলাদা আলাদা অর্থ আছে। প্রথম সেন্টেন্সে বক্তা কি চাচ্ছে এ কাপ অফ টি, তার মানে সে পান করার জন্য তার এক কাপ চা প্রয়োজন। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে ফর ব্যবহৃত হওয়ায় সেন্টেন্সটির অর্থ পূর্ণ বদলে গেছে। এখানে সে বলেছে তার একটি পেয়ালা দরকার চায়ের জন্য। চায়ের জন্য তার কি দরকার? একটি পেয়ালা দরকার। এজন্যই এখানে বলা হয়েছে আই নিড এ কাপ ফর টি। তাহলে আমরা বুঝতে পারলাম বাক্যে ব্যবহৃত প্রিপোজিশনগুলো বাক্যের অলঙ্কারও, এগুলো শব্দের অর্থ, বাক্যের অর্থ বদলেও দিতে পারে। তারপর আমরা শুরু করব সিন্স এবং ফর সম্বন্ধে জানা। এটা দেখেই হয়তো আমরা ভাবছি উই কান্ট আন্ডারস্ট্যান্ড ইট, দে আর টু ডিফিকাল্ট টু বি লার্নড। কিন্তু না, আমি কিছু ইজি ওয়ে দেখাচ্ছি যার থেকে আমরা সহজেই এই সিন্স এবং ফর প্রিপোজিশনগুলো খুব সহজেই বুঝতে পারবো। এখানে লেখা আছে সিন্স শব্দের অর্থ এভাবে লেখা আছে স্টার্টিং পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় থেকে। সংক্ষেপে আমরা এসপিটি বলছি, এটা কিন্তু এসপি টনি না, স্টার্টিং পয়েন্ট অফ টাইম। ফর কে আমরা বলছি ডিউরেশন অফ টাইম, সময়ের ব্যাপ্তি। আচ্ছা, আমরা একটা গল্প দিয়ে এটা বোঝার চেষ্টা করি। আমি যখন শৈশিতে কলেজে জয়েন করি তখন ছিল 2013 সাল, আর এখন চলছে 2020। তাহলে আমি যদি বলি 2013 সাল থেকে আমি ইংলিশ পড়াচ্ছি, তাহলে এখানে 2013 এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ টাইম। স্টার্টিং পয়েন্ট অফ টাইম এটা যদি ইউজ করা হয় যে
নির্দিষ্ট সময় থেকে আমি ইংলিশ পড়ানো শুরু করেছি ওটা বুঝালে তাহলে তার পূর্বে কী বসবে? তাহলে তার পূর্বে বসবে সিন্স। কিন্তু আমি যদি বলি 7 বছর ধরে আমি ইংরেজি পড়াচ্ছি, এটা হচ্ছে 7 ইয়ার্স, মিনস ডিউরেশন অফ টাইম, ডিটি সংক্ষেপে আমরা তাকে বলতেছি ডিটি। ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে? ডিউরেশন অফ টাইমের ক্ষেত্রে আমাদের বসাতে হবে ফর। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে এটা বুঝে নিই। এখানে লেখা আছে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ড্যাশ 2013, মিনস এখানে লিখতে হবে সিন্স 2013, কারণ এখানে 2013 হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ টাইম। স্টার্টিং পয়েন্ট অফ টাইম থাকলে আমাদের লিখতে হবে সিন্স। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখছি, হ্যাঁ, লেখা আছে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 7 ইয়ার্স। এখানে 7 ইয়ার্স এটা হচ্ছে ডিটি, ডিউরেশন অফ টাইম, সময়ের ব্যাপ্তি। তাহলে এখানে কি লিখতে হবে? ফর। আচ্ছা, আমরা তারপর আবার চলে গেলাম এই চিত্রটাতে। এখন আমাদের বুঝতে হবে বৃষ্টির ক্ষেত্রে, সাপোজ সকাল 7টার থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে সকাল 7টা এখানে স্টার্টিং পয়েন্ট অফ টাইম, এস পি টি। কিন্তু আমরা যদি ঠিক একইভাবে আমরা বলতে পারি 8টার থেকে বৃষ্টি হচ্ছে, 9টার থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা যদি বলি 4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 4 আওয়ার্স, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? সেই ক্ষেত্রে এটা সময়ের ব্যাপ্তি হয়ে যাবে 4 আওয়ার্স, তখন বসাতে হবে ফর। আচ্ছা, আমরা এক্সাম্পলের মাধ্যমে আবার ক্লিয়ার হয়ে নেই বিষয়টা। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 7 AM। 7 AM এখানে, হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট অফ টাইম, তাহলে তার পূর্বে অবশ্যই কি বসাইতে হবে? সিন্স। তারপর সেন্টেন্সে কি আছে? ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 আওয়ার্স। 4 আওয়ার্স এখানে হচ্ছে ডিউরেশন অফ টাইম, হ্যাঁ, তার মানে এর আগে কি বসবে? এর আগে বসবে ফর। আবার আমরা ওই চিত্রে ফিরে গেলাম। এইখানে আমরা দেখতেছি সাপোজ, হ্যাঁ, একটা ব্যক্তি, হ্যাঁ, গত সোমবার থেকে বা সোমবার থেকে সে কাজ করতেছে না। কখন থেকে করতেছে না? সোমবার থেকে, হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট অফ টাইম। কিন্তু আমরা যদি বলি সে 4 দিন ধরে কাজ করছে না, হ্যাঁ, তখন এটা হয়ে যাবে ডিটি, ডিউরেশন অফ টাইম। তাহলে এক্ষেত্রেও আমরা উদাহরণগুলো দেখে নিই। হি হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স মানডে। সোমবার থেকে সে কাজ করছে না। হি হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর 4 days। যখন আমরা পেয়ে গেলাম ডিউরেশন অফ টাইম 4 days, তখন তার আগে বসলো ফর। মানডে স্টার্টিং পয়েন্ট অফ টাইম, তখন তার আগে বসলো সিন্স। আমার মনে হয় এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা শিখব প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটা প্রিপোজিশন লেখা আছে, ইন এবং অ্যাট। ইন প্রিপোজিশনের ক্ষেত্রে লেখা আছে সামওয়ান ইজ সিটিং সামহোয়ার। 2 নাম্বার লেখা আছে দ্য প্লেস ইজ কভার্ড। সাপোজ, হ্যাঁ, সাম স্টুডেন্টস আর সিটিং ইনসাইড এ ক্লাসরুম। দিস ইজ এ ক্লাসরুম, সাম স্টুডেন্টস আর সিটিং। আমরা এই চিত্র থেকে বুঝতে পারছি ইনের এই যে একটা ডায়াগ্রাম, এটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে সামওয়ান ইজ সিটিং সামহোয়ার, অনেক মানুষও থাকতে পারে, একজনও থাকতে পারে, এবং দ্য প্লেস ইজ কভার্ড, হ্যাঁ, প্লেসটা কভার্ড বা ইনক্লোজ থাকবে। আচ্ছা, এবার উদাহরণ দেখে নেওয়া যাক। দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম। দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম। স্টুডেন্টগুলো ক্লাসের ভিতরে আছে, তারা ক্লাসের ভিতরে আছে এবং ক্লাসটা তাদের চারিদিকে, হ্যাঁ, তারা আবদ্ধ অবস্থায় আছে। এর জন্য এখানে কি ব্যবহার হলো? ইন। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক অ্যাট। অ্যাট প্রিপোজিশনের ক্ষেত্রে বলা হয়েছে টু শো এক্সাক্ট প্লেস অর লোকেশন। স্পষ্ট কোনো স্থান, স্পেসিফিক কোনো স্থান বা লোকেশন বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। সাপোজ, হ্যাঁ, ইউ আর অ্যাট সংসদ ভবন, মডার্ন টাইম, হ্যাঁ,
সাপোজ সংসদ ভবনের সামনে গিয়ে কেউ একজন একটা সেলফি তুলল এবং সে বলল আই এম অ্যাট সংসদ ভবন। কেউ কক্সবাজার সি বিচে যেতে পারে, সেখানে গিয়ে একটা ছবি তুলতে পারে, সেখানে গিয়েও ছবি তুলতে পারে। আমরা ফেসবুকে হরহামেশাই দেখি মানুষ ছবি তুলছে এবং বলছে অ্যাট কক্সবাজার সি বিচ, অ্যাট পান্থপথ, অ্যাট সংসদ ভবন। ঠিক এই সেন্সটা মাথায় রাখতে হবে এবং এখানে বুঝতে হবে দ্য প্লেস ইজ নট ইনক্লোজড অর কভার্ড, এটা কিন্তু এক্সপোজড অবস্থায় আছে, এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল, আই অ্যাম অ্যাট মধুপুর অর অ্যাট ঘাটাই। এক্সপোজড অবস্থায় আছে, সে মধুপুরে আছে, স্পেসিফিক পয়েন্ট, স্পেসিফিক প্লেস এ আছে, লোকেশনে আছে, মধুপুর বা ঘাটাই। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব। প্রথমে এখানে বলা আছে আই অ্যাম অ্যাট ক্যান্টিন ইন কলেজ। আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি বড় স্থানের আগে ইন, ছোট স্থানের আগে অ্যাট, কিন্তু না, এটা বুঝতে হবে। সাপোজ কলেজের সামনে এসে কেউ আমাকে ফোন দিয়েছে, স্যার আপনি কোথায়? আমি বললাম আমি কলেজের ভিতরে আছি। কলেজের ভিতরে আছি, তার মানে ইন। কিন্তু কলেজের ভিতরে অনেক জায়গা আছে, যেমন টিচার্স রুম আছে, ক্লাসরুম আছে, ল্যাব আছে, ক্যান্টিন আছে। কোথায় আমাকে পাবে? এক্সাক্ট প্লেস হচ্ছে ক্যান্টিন। আমি খেতে ভালোবাসি, ক্যান্টিনেই থাকি, ক্লাসরুমে না থাকি। তার মানে স্পেসিফিক প্লেস বলতে বোঝাচ্ছে অ্যাট। তার মানে এইভাবে বুঝতে হবে, কোনো কিছুর ভিতরে বলতে সেখানে ইন, যেহেতু কলেজের ভিতরে আছে ইন, এবং স্পেসিফিক প্লেস কোথায় গেলে তাকে পাওয়া যাবে, স্পেসিফিক প্লেসটা হচ্ছে অ্যাট। ঠিক একই রকমভাবে দ্বিতীয় উদাহরণটাতে বলা হয়েছে উই লিভ অ্যাট মধুপুর ইন টাঙ্গাইল। এটাও বড় ছোট না বুঝে আমরা এইভাবে বুঝি। সাপোজ এটা টাঙ্গাইল, বাংলাদেশের অন্য রিজিয়নগুলোতে গেলে আমাদের পাওয়া যাবে না, আমাদের খুঁজে পেতে হলে আসতে হবে টাঙ্গাইল, তার মানে টাঙ্গাইলের ভিতরে ঢুকতে হবে। ইন টাঙ্গাইল। টাঙ্গাইলের অনেক জায়গা আছে, গোপালপুর গেলে পাওয়া যাবে না আমাদের, কালীহাতি গেলে পাওয়া যাবে না, ঘাটাইল গেলে পাওয়া যাবে না, ধনবাড়ি গেলে পাওয়া যাবে না। সাপোজ এটা মধুপুর আসলে পাওয়া যাবে, তার মানে অ্যাট মধুপুর। এই সেন্সটা থাকতে হবে। তারপর এখানে আছে দ্য ওয়াচম্যান ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য মেইন গেট। মেইন গেটের সামনে ওয়াচম্যান দাঁড়িয়ে আছে। সে কি ইনক্লোজড অবস্থায় আছে? না, সে এক্সপোজড অবস্থায় আছে, সে বাইরে মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। ফলে এই ক্ষেত্রে অ্যাট ইউজ করতে হবে। দ্য বাসেস আর কামিং অ্যাট দ্য বাস স্টপ। বাস স্টপে বাসগুলো এসে থামছে বা আসছে। বাস স্টপ অবশ্যই ইনক্লোজড অবস্থায় নাই, ফলে এখানে আমরা কি ইউজ করলাম? অ্যাট। 5 নাম্বার, এই ক্ষেত্রে আমাদের কনফিউশন হয় উই মেট হিম অ্যাট দ্য কফি শপ। এখন জিজ্ঞাসা হচ্ছে কফি শপ এটা তো ইনক্লোজড, এটার ভিতরে আসি, তাহলে তো ইন হওয়ার কথা না। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কফি শপে যদি কফি খেতাম তাহলে সেখানে ইন হতো, কিন্তু এখানে আমরা দেখা করেছিলাম এটা একটা প্লেসে পরিণত হয়েছিল। সাপোজ মাধবী হলে আমরা সবাই মিলে সিনেমা দেখছি, উই আর ওয়াচিং এ ফিল্ম ইন মাধবী সিনেমা হল। কিন্তু কেউ একজন আমাকে ফোন দিয়েছে, বলতেছে হোয়ার আর ইউ, আমি বলতে পারি আই অ্যাম অ্যাট মাধবী সিনেমা হল, তার মানে এটা প্লেসে পরিণত হয়েছে। ঠিক ওই রকম উই মেট হিম অ্যাট দ্য কফি শপ, এখানে অ্যাট বসবে, কারণ কফি শপে কফি খাওয়া হচ্ছে না, এখানে দেখা করা হয়েছিল, একটা প্লেসে পরিণত হয়েছে। আমার মনে হয় প্রিপোজিশনগুলো বোঝা গেল। এবার তোমাদের জন্য একটা প্র্যাকটিস, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, যদি পারো তাহলে কমেন্টে ABCD লিখে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি বুঝতে পারবো আমি কেমন পড়ালাম। আমার মনে হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আচ্ছা, তারপর দিস ইজ দ্য কমন ফ্রেজ of modern time. Stay home and stay protected. Bye bye.